স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ। আজ প্রথম ইউনিটের চুল্লিতে জ্বালানি বা ইউরেনিয়ামের ব্যবহার শুরু হচ্ছে। এর মধ্যে দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় ৩৩তম দেশ হচ্ছে বাংলাদেশ। চুল্লিতে ইউরেনিয়াম দেয়া হলে তা থেকে তাপ তৈরি হবে। সেই তাপে পানি থেকে বাষ্প তৈরি হয়ে টারবাইন ঘুরবে, সেখান থেকে উৎপাদন হবে বিদ্যুৎ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এটি চূড়ান্ত পর্যায়ে। ধাপে ধাপে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন হবে। আগস্টে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট সরবরাহ শুরু হতে পারে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ২টি ইউনিট থেকে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম ব্যবহার শুরুর বিষয়ে জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফ আহমেদ সিদ্দিকী। আরিফ, কখন চুল্লিতে ইউরেনিয়াম স্থাপন করা হবে এবং নিরাপত্তা সহ সার্বিক আয়োজন কেমন দেখছেন আমাদের জানাবেন। জি আসিফ, আপনি যেমনটি বলছিলেন, আজকে দেশের বৃহৎ একটি প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আজকে এখানে প্রথম ইউনিটের যাত্রা শুরু হবে ইউরেনিয়াম ব্যবহারের মাধ্যমে। ইতিমধ্যে এখানে একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হবে এবং উদ্বোধনী উপলক্ষে বিকেল ৩টা নাগাদ একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সকল রকম প্রস্তুতি সম্পন্ন করেছে। পাশাপাশি এখানে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রথম যে ইউনিট রয়েছে সেই ইউনিটে আজকে মূলত এই ইউরেনিয়ামের ব্যবহার শুরু হবে এবং এই ব্যবহারের মাধ্যমেই মূলত আগামী ৩ মাস অর্থাৎ আগস্ট মাসের মধ্যেই পরীক্ষামূলক বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। সেই সাথে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের পর্যালোচনা পরীক্ষা নিরীক্ষার পরে এরা কিন্তু মূল কার্যক্রম জাতীয় গ্রিডে এই উৎপাদিত বিদ্যুৎ কিন্তু যুক্ত হবে। আপনাকে জানিয়ে রাখতে চাই যে গত ১৬ এপ্রিল লাইসেন্স প্রদান করা হয়, তারপরে কিন্তু আজকের এটি উদ্বোধন হওয়ার কথা রয়েছে। যদি বলে রাখতে চাই যে ২০১৩ সালের মাঝামাঝি সময়েই মূলত এটার উদ্বোধনের ভিত্তিপ্রস্তর কার্যক্রম শুরু হয় এবং ১৭ সালের দিকে মূল অবকাঠামোগত উন্নয়ন করা হয়। পাশাপাশি ২০২৩ সালেই মূলত এখানে জ্বালানির ব্যবহার শুরু হয়েছে। আর আজকের যে মহেন্দ্র খন, আজকের এই মহেন্দ্র খনে মূলত বাংলাদেশ একটি মাইল ফলক হিসেবে পরিচিত হবে এবং পারমাণবিক ক্লাবের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে। আপনি জানেন যে আসলে দেশের যে ৩৩তম যে পারমাণবিক ক্লাবের সদস্য হয়েছে, যদি এই বিদ্যুৎ যদি উৎপাদনের পর যদি দেশের এই সঞ্চালন জাতীয় গ্রিড যদি যুক্ত হয় এবং যুক্ত পরে কিন্তু দেশের মানুষ কিন্তু এর সুফল ভোগ করতে পারবে। এবং ৩টার দিকেই মূলত রাশিয়ার কিছু অতিথি এবং দেশীয় আমাদের বাংলাদেশের যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী রয়েছেন, মূলত এনারাই কিন্তু ৩:৩০ নাগাদ ৩:৩৫ দিকে এটার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তো এই ছিল সবশেষ তথ্য আমার কাছে। জি আরিফ, আপনাকে ধন্যবাদ। ফরিদপুর সদরে মা মেয়ে সহ ৩ জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত রাত 10টার দিকে আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গি গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত আকাশ মোল্লা নামে একজনকে আজ ভোরে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের শিকার ৩ ব্যক্তি হলেন অভিযুক্তের দাদি, ফুপু ও এক প্রতিবেশী। স্থানীয়রা জানান, আকাশ মোল্লা তার দাদি ও ফুপুর ওপর হামলা করলে 2 প্রতিবেশী এগিয়ে আসেন। তাদের উপরও হামলা করা হয়। এতে একজন নিহত হন, অন্যজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ। উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য থাকায় দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এই অবস্থায় পটুয়াখালীর পায়রা বন্দর সহ সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। আর খুলনা, পটুয়াখালী ও বরিশাল নদী বন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত এবং ঢাকা, নোয়াখালী, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারে নদী বন্দরের ২ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে।
আবহাওয়ার খবর নিয়ে বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুর্তজা জুয়েল। জুয়েল, বরিশালে এই মুহূর্তে আবহাওয়া কেমন দেখছেন, আর নৌ চলাচল স্বাভাবিক রয়েছে কি আমাদের জানাবেন। বইটি আবহাওয়া প্রকৃতি কখনো রোদ, আবার মেঘলা আবহাওয়া এবং আমরা আবহাওয়াতে দক্ষিণ ঘন্টায় বিভাগের বিভিন্ন স্থানে কালবৈশাখী সহ ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। গত দুদিন ধরেই কিন্তু এরকম আবহাওয়া এখানে পরিলক্ষিত হলেও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়। খানিক সময় রোদের গুড়ি গুড়ি আমরা লক্ষ্য করি এবং এই সঙ্গে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই মুহূর্তে বিরাজ করছে। আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক আনিসুর রহমান আমাকে বলেছেন আগে যে তাপমাত্রা কম থাকলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি কিন্তু গরম অনুভূত হচ্ছে এবং এই অবস্থা এই আগামী সপ্তাহব্যাপী চলবে। তবে এর মধ্যে বৃষ্টিপাত হলে আবহাওয়া এবং তাপমাত্রা কিছুটা কমে আসবে। ঠিক এই মুহূর্তে বরিশাল নদীবন্দর সহ অন্যান্য নদীবন্দরে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে সমুদ্র বন্দরের পরিস্থিতি সেখানে কোনো ধরনের নৌ সতর্ক সংকেত নেই বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। বিভিন্ন উপজেলায় এই মুহূর্তে ঝোড়ো হাওয়া যেটি কালবৈশাখী হাওয়া সেটি পরিলক্ষিত মেঘলা আকাশ রয়েছে। আর এই গরমে আসলে জনজীবন অতিষ্ঠ, বিশেষ করে খেতে যাওয়া কর্মচারী মানুষকে তারা পড়েছেন তীব্র ভোগান্তিতে। এই ছিল আসলে আবহাওয়ার বরিশাল থেকে এই মুহূর্তে। জি মুর্তজা জুয়েল, আপনাকে ধন্যবাদ। রাজধানী সহ সারা দেশে যাতায়াতের অন্যতম মাধ্যম এখন ব্যাটারি চালিত রিকশা। স্বল্প দূরত্বে চলাচলের এই বাহনটি সাধারণ যাত্রী ও চালকদের জন্য আশীর্বাদ হয়ে এলেও রাজপথে এটি যেন মরণ ফাঁদ। অদক্ষ চালক আর দ্রুত গতির কারণে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, ঝরছে প্রাণ। সারা দেশে এসব যানের সংখ্যা ৪০ লাখের বেশি। এগুলো চার্জ দিতে প্রয়োজন হচ্ছে বিদ্যুতের বড় অংশ। ব্যাটারি চালিত রিকশার দৌরাত্ম্য নিয়ে ২ পর্বের প্রতিবেদনে আজ প্রথম পর্ব। নাম অটোরিকশা। কারো কাছে এটি অল্প পুঁজিতে আয়ের উৎস, আবার কারো কাছে রাজপথের মূর্তিমান আতঙ্ক। অল্প সময়ে গন্তব্যে পৌঁছানোর এই বাহনটি কি আমাদের জন্য আশীর্বাদ নাকি এক নীরব অভিশাপ? আজ আমরা খুঁজব সেই উত্তর। রিকশা টানার অমানসিক পরিশ্রম থেকে মুক্তি দিয়েছে এই প্রযুক্তি। বৃদ্ধ বয়সেও দুমুঠো ভাতের সংস্থান করছেন হাজারো মানুষ। অটো রিক্সাতে কষ্ট কম, আয়ের সংখ্যাটা একটু বেশি, চালাইতেও আরামজনক। ৪০০-৫০০-র উপরে আয় করা গেছে না। এটা যেমন যে ১৫০০-২০০০ পর্যন্ত ওটা যা। এটাতে দ্রুত যাওয়া যায়, এটা ঠিক। তবে এটা কোনো নিয়ন্ত্রণ নাই, এটা কোনো রেজিস্ট্রেশন নাই, এটা যানজটটা আরও বাড়াইছে। তারপর এটা গভর্নমেন্টের কোনো পারমিশন নাই। কিন্তু এই আশীর্বাদের মুদ্রার উল্টো পিঠ বড্ড ভয়াবহ। অপ্রশিক্ষিত চালক আর ব্রেকহীন গতির মিশেলে অটোরিকশা যেন মরণ যান। গত ১ বছরে পঙ্গু হাসপাতালে আসা রোগীদের বড় একটি অংশই এই অটোরিকশা দুর্ঘটনার শিকার। মিশন মাঝে উঠছি, এক জায়গায় যাবো, ওই জায়গায় যাবো, পরে আরেক মিশন পিছন দিয়ে ধাক্কা মাইরা আমার গাড়ি উড়ে গেছে। বাসা থেকে বাজারে যাওয়ার সময় মোটর থেকে ড্রাইভ করতেছি, তো হঠাৎ সামনে থেকে একটা অটোরিকশা এসে আমাকে সহজে হিট করছে। হিট করার পরে আমার পার দুটা হাড়ে ভেঙে গেছে। যারা এই গাড়িগুলো চালাচ্ছে, দে আর নট ট্রেন্ড, দে আর নট অ্যাকচুয়ালি ফর দিস টু ড্রাইভ। ও রাস্তার সাথে যে 3টা চাকার এডহেশন, মানে খাপ খাওয়া ধরে রাখা, এইটা কাউন্ট করা আছে। যখনই স্পিড বাড়ে যাবে তখন কিন্তু ওর লাইট হয়ে যায়, ওর এডহেশন ক্যাপাসিটি উইথ দ্য রোড কমে যায়। এই জন্য দেখবেন একটু ডান দিকে হঠাৎ করে টানলে উল্টায় পড়ে যায়। অটোরিকশার দৌরাত্ম্য শুধু রাস্তায় নয়, হানা দিচ্ছে দেশের বিদ্যুৎ খাতেও। পরিসংখ্যান বলছে সারা দেশে চলছে ৪০ লক্ষাধিক ব্যাটারি চালিত রিকশা, যার সিংহভাগই চার্জ দেওয়া হয় অবৈধ সংযোগ বা আবাসিক মিটারে। অবশ্যই সিস্টেম লস হচ্ছে। প্রায় 60% ইভি এরা আসলে জেনুইন লাইন, বৈধ লাইনের মাধ্যমে তারা বিদ্যুৎ সংযোগ নেয়নি। সে জায়গাতে একটা বড় ধরনের ক্ষতি সরকারের হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। উচ্চ আদালত থেকে মহাসড়কে এই বাহন নিষিদ্ধ করা হলেও বাস্তবে তার প্রয়োগ নেই বললেই চলে।
স্থানীয় প্রভাব আর প্রশাসনের চোখের সামনেই চলছে এই রমরমা বাণিজ্য। অটোরিকশা আসলেই আমরা ধরতেছি, ওরা অনেক স্পিডে চালায়, এটা আসলে বিপজ্জনক গাড়ি। এতে নিয়ন্ত্রণ করা খুবই জটিল হয়ে গেছে, দিন দিন বেড়েই চলছে। আমরা চেষ্টা করতেছি, আসলে এটা উপর মহল থেকে ভালোভাবে নিয়ন্ত্রণ করার প্রয়োজন। বিদ্যুতের সিস্টেম লস কমানো আর সড়কের ঝুঁকি এড়ানো উভয় সংকট সমাধানে এখন প্রয়োজন কার্যকর পদক্ষেপ। গতির নেশায় অঙ্গহানি রোধে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের পাশাপাশি এর সাথে জড়িত মানুষগুলোর কর্মসংস্থানের বিষয়টিও গুরুত্বের দাবি রাখে। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক নগরায়নে শৃঙ্খলা ফেরাতে এর কোনো বিকল্প নেই। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। সারা দেশে যখন জ্বালানি তেলের জন্য হাহাকার, সে সময় ঠাকুরগাঁওয়ের চাষিরা বিকল্প হিসেবে বেছে নিয়েছেন সৌরচালিত সেচ পাম্প। এতে একদিকে যেমন কমছে খরচ, তেমনি সাশ্রয়ী হচ্ছে জ্বালানি তেলও, সুরক্ষিত থাকছে পরিবেশ। জ্বালানি সংকট ও ডিজেলের বাড়তি দামে যখন দিশেহারা সারা দেশের কৃষক, ঠিক তখন ঠাকুরগাঁয়ের বিস্তীর্ণ মাঠ জুড়ে চলছে সৌর বিদ্যুতে সেচ কার্যক্রম। কৃষকরা বলছেন, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও যেখানে মিলছে না জ্বালানি, সেখানে সৌর পাম্প ব্যবহার করে তাদের কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না, খরচও অনেক কম। জ্বালানি তেলের এই সংকটকালীন সময়ে বিকল্প পদ্ধতিতে সেচ দিতে পেরে খুশি তারা। টাকা দিতে মিলে না তেল ফলার দেয় না, কোনো ভেজা দেয়। 1 বিঘা মাটির মাত্র 3000 টাকা। তেল খরচটা বাড়ছে যাচ্ছে, কৃষক খুব লাভবান হবে। ডিজেল পাওয়া যায় না এই সময়, আমাদের সোলার পাম্প বন্ধু হয়ে ভালোই উপকার করছে। এই সোলার পাম্প পানি নেওয়াতে আমি খুব উপকৃত হয়েছি, এই জন্য যে যখন তখন আমরা পানি নিতে পারছি এবং পরিমাণ কতটুকু পানি দেওয়া লাগবে সেটা আমরা দিচ্ছি। এর উদ্যোক্তা সদর উপজেলার মোলানি গ্রামের মোহাম্মদ সলেমান আলী। সোলার সেচ পাম্প তৈরি করে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। দেশের ডিজেলটাও বাড়তেছে, মেশিন বাড়তেছে, মোবাইল বাড়তেছে, মেশিনের পাস বাড়তেছে। সোলার সেচ পাম্প আমার বাংলাদেশের জন্য অতি উত্তম। ডিস্ট্রিক্ট পর্যায়ে এবং গ্রাম পর্যায়ে ছড়াই দেওয়া যায়, তাহলে দেশের জন্য একটা বিপ্লব আসতে পারে। সোলার প্রজেক্ট আছে, এই জন্য দেখতে আসলাম। জেলার কৃষি কর্মকর্তা জানান, সেচের এই নতুন প্রযুক্তি সম্প্রসারণে কাজ করছে কৃষি বিভাগ। তো আমরা যদি এটা আপনার টাকার ফিগারে আসি, তাহলে প্রায় সব মিলে আমার প্রায় শুধু এই বড় মৌসুমেই ডিজেল এবং বিদ্যুৎ মিলে 5.5 কোটি টাকার সাশ্রয় হচ্ছে। 1996 সাল থেকে সোলার নিয়ে কাজ শুরু করেন সলেমান। কয়েক বছরের চেষ্টায় 2014 সালে প্রথমবারের মতো তৈরি করেন ব্যাটারিবিহীন এই সোলার সেচ পাম্প। বর্তমানে সলেমান আলীর তৈরি 26টি সোলার সেচ পাম্প দিয়ে 300 হেক্টর জমিতে সেচ দিচ্ছে জেলার প্রায় 500 কৃষক। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। চট্টগ্রামের টঙ্কাবতী খালের ওপর 2023 সালে সেতু নির্মাণের কাজ শুরুর পর বেশ উচ্ছ্বসিত হন সাতকানিয়া ও লোহাগাড়ার মানুষ। এরই মধ্যে প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে, কিন্তু সেতুর কাজ এখনও শতকরা 40% বাকি। ফলে প্রতিদিন 2 উপজেলার হাজার হাজার মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। টঙ্কাবতী খালের ওপর 3 বছরের বেশি সময় ধরে চলছে 90 মিটার দৈর্ঘ্যের এই সেতুটির নির্মাণ কাজ। ফলে অস্থায়ী কাঠের সাঁকোর ওপর নির্ভর করতে হচ্ছে সাতকানিয়া ও লোহাগড়া উপজেলার অনেক বাসিন্দাদের। বর্ষাকালে এই সাঁকো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, ঘটে দুর্ঘটনা। 10 থেকে 15 হাজার মানুষের চলাচল প্রতিদিন এই সংযোগ সেতুটি। কৃষকরা উৎপাদিত ফসলাদি এক বাজার থেকে অন্য বাজারে সহজভাবে নিতে পারবে। এই সেতুকে অকুল যাতায়াত করে প্রায় 3 থেকে 400 শিক্ষার্থী। এই ব্রিজ পারাপার হওয়া জনগণের চির দুঃখ হয়ে গেছে। 2023 সালে এলজিইডির অধীনে প্রায় 8 কোটি 5 লাখ টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। প্রকল্পের মেয়াদ 2025 সালের ফেব্রুয়ারিতে শেষ হলেও কাজ হয়েছে শতকরা 60%। 2 থেকে 3 দফায় এই সেতুটি এখনো কাজ সম্পন্ন হয়নি। আমরা শুনেছি ইদানিং নাকি আবার মেয়াদ বাড়ানো হচ্ছে, এরপরে যেন আর কোনো মেয়াদ বাড়ানো না হয়। এলজিইডি বলছে, সেতুটির নির্মাণ কাজ দ্রুত শেষ করতে ঠিকাদারকে তাগিদ দেওয়া হয়েছে। ডিজাইন পরিবর্তনের ইস্যু ছিল, সে কারণে আমাদের এটাকে আবার রিডিজাইন করতে হয়েছে। আশা করছি যে খুব দ্রুত আমরা বর্ষাকাল শুরু হওয়ার আগে, অর্থাৎ জুন মাসের আগেই আমরা চেষ্টা করব যে মূল স্ট্রাকচারের কাজটা সমাপ্ত করতে। দীর্ঘদিনের জনদুর্ভোগ অবসানের লক্ষ্যে টঙ্কাবতী খালের ওপর নির্মাণাধীন সেতুর কাজ দ্রুত শেষ করার দাবি সাতকানিয়া ও লোহাগড়ার বাসিন্দাদের। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।
যুদ্ধ বন্ধ ও পরমাণু প্রকল্প ইস্যুতে ইরানের দেয়া সাম্প্রতিক প্রস্তাবে খুশি নন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতীয় নিরাপত্তা বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প জানিয়েছেন, ইরানের এই প্রস্তাব গ্রহণের সম্ভাবনা খুবই কম। নতুন প্রস্তাবে বলা হয়েছে, ইরান ও লেবাননে হামলা না করার নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। প্রথম দাবি মেনে নিলে দ্বিতীয় ধাপে হরমুজ প্রণালীর বিষয়ে আলোচনা হবে। পরের ধাপে পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা হবে। ইরান জানিয়েছে, দ্বিতীয় দফার শান্তি আলোচনা হতে হবে নতুন প্রস্তাবের ভিত্তিতে। ইরান সহ মধ্যপ্রাচ্যের স্বার্থে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রাশিয়া। এছাড়া ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে মস্কো। সোমবার সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকে এই কথা জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি চাপের মুখে নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রাখতে ইরানের জনগণের লড়াকু মনোভাবের প্রশংসা করেন তিনি আশা করেন, ইরানের জনগণ বর্তমান কঠিনতম সময় কাটিয়ে উঠবে এবং সেখানে শান্তি ফিরে আসবে। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুনরায় ব্যক্ত করেন পুতিন। রাশিয়ার এই অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে যুক্তরাষ্ট্রের 3 জন প্রেসিডেন্ট উস্কানি দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তারা হলেন বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ ও জো বাইডেন। কিন্তু তারা সাড়া দেননি। অবশেষে ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধে নামাতে সক্ষম হয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরির এই দাবি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুদ্ধ বাঁধিয়ে রেখেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার নেতৃত্বে ফিলিস্তিন ও লেবাননে বছরের পর বছর সংঘাত চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। নেতানিয়াহুর বিধ্বংসী মনোভাব ও নীতির কারণে ধ্বংস হয়েছে গাজা ও লেবানন। 28 ফেব্রুয়ারি থেকে যোগ হয় ইরান। পরমাণু অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইরানে হামলা চালায় ইসরায়েল। অভিযোগ রয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরান যুদ্ধে টেনে এনেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। অতীতেও ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে যুক্তরাষ্ট্রের 3 জন প্রেসিডেন্টকে উস্কানি দিয়েছিলেন নেতানিয়াহু, কিন্তু তারা তাকে পাত্তা দেননি। দ্য লেট শো উইথ স্টিফেন কোলবার্ট অনুষ্ঠানে এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। অনুষ্ঠানে তিনি জানান, নেতানিয়াহুর প্রস্তাবে বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ ও জো বাইডেন না বলেছেন। সংকট সমাধানে কূটনীতির ওপর জোর দিয়েছিলেন এই 3 নেতা। জন কেরি বলেন, নেতানিয়াহুর ধারণা ছিল ইরানের জনগণ রাস্তায় নেমে সরকার পরিবর্তন করবে, কিন্তু বাস্তবে তা ঘটেনি। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের সরকার পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ অভিযান ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটাতে পারে। ট্রাম্পের সামনে এমন যুক্তি জোরালোভাবে তুলে ধরেন নেতানিয়াহু, যার কারণে যৌথ সামরিক অভিযানের সবুজ সংকেত দেন ট্রাম্প। গত মাসে ভার্জিনিয়া ভিত্তিক সংবাদ সংস্থা অ্যাক্সিওস জানায়, বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক উত্তেজনাপূর্ণ ফোনালাপে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরান যুদ্ধ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর অতিরিক্ত আশাবাদী ধারণার সমালোচনা করেন। ইশরাত সুমা, দীপ্ত বার্তাকক্ষ। ওয়াশিংটনে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজে গুলিবর্ষণের ঘটনায় আটক কোল টমাস অ্যালেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে স্থানীয় সময় সোমবার তাকে প্রথমবার হাজির করা হয়। ফেডারেল কর্তৃপক্ষ জানিয়েছে, 31 বছর বয়সী ক্যালিফোর্নিয়ার বাসিন্দা কোল টমাস অ্যালেনের বিরুদ্ধে ট্রাম্পকে হত্যা চেষ্টা সহ 3টি অভিযোগে মামলা হয়েছে। এর মধ্যে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত অভিযোগও রয়েছে। এই মামলায় দোষী সাব্যস্ত হলে ট্রাম্পকে হত্যা চেষ্টার অপরাধে তার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এবারে খেলার খবর। ইউরোপিয়ান ফুটবল ইউএফার ফাইনাল নিশ্চিতের মিশনে আজ মাঠে নামছে 2 ক্লাব, পিএসজি ও বায়ার্ন মিউনিখ। সেমিফাইনালের প্রথম লেগে পার্ক দ্য প্রিন্সেসের আতিথ্য নেবে জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। শক্তির দিক থেকে অনেকটা সমান চলতি মৌসুমে বেশ উঠছে 2 ক্লাব, বায়ার্ন মিউনিখ ও গেল আসরের চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই। ধারাবাহিক পারফরমেন্সে নিজেদের শক্তি প্রমাণ করেছে ফরাসি ক্লাবটি। ফলে এই লড়াইটি হতে যাচ্ছে অভিজ্ঞতা বনাম ছন্দের এক আকর্ষণীয় দ্বৈরথ।
ঘরোয়া লিগে শিরোপার খুব কাছাকাছি পিএসজি। বায়ার্ন বুন্দেসলিগা শিরোপা নিজেদের করে নিয়েছে এরই মধ্যে। চ্যাম্পিয়ন্স লিগে সেমির আগে নিজেদের দল বা খেলোয়াড়দের ব্যাপারে তথ্য দিতে চান না লুইস। বায়ার্ন থেকে সব গোপন রেখে মাঠে নামতে চান তিনি। পিএসজি বর্তমানে সেরা ছন্দে আছে, সেই সাথে ক্ষুধার্ত একটি দল। আগেও বলেছে টুর্নামেন্টের ফাইনালে ওঠার জন্য আমাদের চেয়ে ভালো আর কোনো দল নেই। আমাদের চাওয়া চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা অক্ষুণ্ণ রাখতে। 2020 সালের পর আর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা হয়নি বায়ার্ন মিউনিখের। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় সবশেষ 2023-24 মৌসুমে রিয়ালের সঙ্গে 2-2 গোলে ড্র করেছিল তারা। এবার আক্ষেপ ঘোচানোর পালা জার্মানির ক্লাবটি। তাদের এবার চ্যাম্পিয়ন হতে হলে চ্যাম্পিয়নদের থামাতে হবে। ফাইনালে ওঠার দৌড়ে কোয়ার্টার ফাইনালের রেকর্ড 15 বারের চ্যাম্পিয়ন স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদকে বিদায় করে দারুণ আত্মবিশ্বাস নিয়ে সেমিফাইনালে উঠেছে বায়ার্ন। তবে রোড টু সেমিফাইনালে ইনজুরি কবলে দলটি। মূল একাদশে পাচ্ছে না লেনার্ড কাল ও সেফ উইলরাইককে। স্বস্তির বিষয়, একাদশে ফিরতে পারেন বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইন। আমি মনে করি এমন কোনো গোপন রহস্য বা জাদুর কাঠি নেই যা স্বয়ংক্রিয়ভাবে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেবে। ম্যাচের প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। লুইসের মতো কোচ পাওয়া পিএসজির বড় সাফল্য। তার পরিকল্পনা টক্কর দেওয়ার মতো ফুটবলার আমাদের আছে। ফাইনালের পথে এগিয়ে যেতে 90 মিনিটই এখন আসল বিষয়। চলতি আসরে লিগ পর্বে মুখোমুখি হয়েছিল দুদল। পিএসজির মাঠে বায়ার্ন 2-1 গোলে জিতেছিল। মঙ্গলবার রাতে সেমি প্রথম লেগ শেষে ফিরতি দেখায় আগামী 6 মে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ফরাসিদের আতিথ্য দেবে বায়ার্ন। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ।